রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, যানজটে ভোগান্তিতে নগরবাসী এখনো পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলাগুলোর নিম্নাঞ্চল। সব কিছু নষ্ট হয়ে গেছে গা। 8-9 দিন ধরে সাইকেল সেন্টারে পুরে নিয়েছিলাম। বরিশালের গৌর নদীতে একযোগে ২৫০০ গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির নেতাকর্মীরা। বললেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। ২০ কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। বনানী কবরস্থানে পরিবারের দোয়া মোনাজাত, যমুনা পরিবারের শ্রদ্ধা নিবেদন। ভেনেজুয়েলার ভূমিকম্পে ৪,৫০০-এর কাছাকাছি পৌঁছালো প্রাণহানি, বাস্তুচ্যুত ২০,০০০। নিখোঁজের সংখ্যা অস্পষ্ট। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে নগরবাসী। ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া, বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান, ভোগান্তিতে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীরাও বাড়তি ভাড়া গুনে যেতে হচ্ছে কর্মস্থলে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইন ক্লাসের। বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার মাঝেই তাদের বের হতে হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি সহ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। জাতিতে উঠবো না গেছে কিলে এই পানিটা পার করতে হলে ইঞ্জিনটা ডুবলেই শেষ, বন্ধ হয়ে গেছে গাড়িটা, আর চলবো না। এখানে যে বৃষ্টি, পানি, জল বন্ধ, কেউ গাড়িতে আসে না, কিন্তু কেউ গাড়ির কাস্টমারের প্রচুর আসে, রিক্সার কাস্টমার খুবই কম আসে। হ্যাঁ, কারণ এর জন্য কাস্টমারও হয় না। দিস্তেছি চালাইতেছি, যতক্ষণ শরীর ঠিক থাকে ততক্ষণ চালামু, যখন অসুস্থ হয়ে পড়বো তখন তো হয়ে পড়বো, কিছু করার নাই। কালকে ছিলাম একবেলা অসুস্থ, আজকে বাইরেছি আবার। নগরের অবস্থা জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, রাজধানীর কোন কোন এলাকায় জলজট ও যানজট তৈরি হয়েছে এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি বলতে গেলে এই যে ইলশিগুড়ি বৃষ্টি, সেটি তো হচ্ছে। আগারগাঁয়ে আমি ছিলাম 5 মিনিট আগেও, সেখান থেকে সামনের দিকে গেলাম মানুষের দুর্ভোগ দেখার জন্য। আমি এখন একেবারে ফার্মগেটের কাছাকাছি, অর্থাৎ আমি ফার্মগেট অঞ্চলে রয়েছে। আমি যদি সেই দুর্ভোগের দৃশ্য একটু দেখাই, যানজটে যেমন কথা বলছিলাম সকাল থেকে, সেটি অফিস সময়ে বেশ যানজটই ছিল। তবে অফিস সময়ে পার হওয়ার পরে এখন সেই যানজট খুব একটা চোখে পড়ছে না। জলজট 2-1টি জায়গায় আছে এবং বৃষ্টি যদি আরও বেশি হয় তাহলে হয়তো জলজট তৈরি হবে। এবং আমরা দেখছিলাম গতকাল যেসব অঞ্চলে 6 থেকে 8 ঘন্টার মতো পানি জমেছিল, সেই পানিগুলো আর সকালে দেখছিলাম নেমে গেছে। 2-1টি জায়গায় এখন রয়েছে, যেমন আমি এর আগের ঘন্টায় ছিলাম কালশি এলাকায়, মাটিকাটা এলাকায়, যেখানে জলজট ছিল এবং খোঁড়াখুঁড়ির কারণে অনেক সড়কেই খানাখন্দ তৈরি হয়েছে। সেই খানাখন্দগুলোতে অসাবধানবশত যখনই কোনো গাড়ির চাকা যাচ্ছে এবং সেটি গাড়িটি বিকল হয়ে যাচ্ছে, আর সেই বিকল গাড়ির পিছনে আবার দীর্ঘ গাড়ির সারি, আর যে কারণে সেই যানজট তৈরি হচ্ছিল। রাজধানীবাসী বেশ সকাল থেকে আমি বলছিলাম অফিসগামী মানুষের বেশ দুর্ভোগ দেখা গেছে। নগর পরিবহনগুলো খুব একটা চলাচল করছিল না। বাসের যে সেই সংকটের কারণে সিএনজি চালিত অটোরিকশাগুলো তো ইচ্ছে মতো ভাড়া হাঁকছিলেন এবং যে কারণে দিন শেষে তো অফিস যেতেই হবে। অফিসে না গিয়ে উপায়ও নেই নগরবাসীর। অনেকেই সেই অফিসটুকু করার জন্যও দিন শেষে বের হয়েছেন। টাকা বেশি লাগলেও, খরচ হলেও, যতটা ভাড়াই হোক না কেন, সিএনজি চালিত অটোরিকশা কিংবা অন্যান্য যানে যাওয়ার চেষ্টা করেছেন এবং করছেন এখন পর্যন্ত।
এবং রাজধানীর এই যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত আগামী আরও কয়েকদিন থাকবে এমনটি বলা হচ্ছে, যদিও ধীরে ধীরে কমে আসবে। কিন্তু দিন শেষে রাজধানীতে যে জলজটের নাকাল হয়ে নগরবাসীকে ঘরে ফিরতে হয় কিংবা অফিসে যেতে হয়, সেটির বা সমাধান শুরু কবে হবে সেই প্রত্যাশার কথা নগর কর্তাদের প্রতি জানিয়েছেন কিংবা আহ্বান করেছেন এই সব নাকাল নগরবাসী। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বর্ষণ, উজান ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 1 জন। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসা জেলা শহরে কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সঙ্গু, মাতামুহুরী ও বাঘখালীর পানি কমতে শুরু করেছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। সব কিছু নষ্ট হয়ে গেছে গা। 8-9 দিন ধরে সাইকেল সেন্টারে পুরো নিয়েছিলাম। কালকে এখানে পানি আদা কমছে, তখন এখানে খিচুড়ি দিছে, পাওয়ার মতো সুযোগ নেই, আমরা এখানে ছিলাম না। বহুত কষ্ট আছে, মাল বোকা যা আছে সব দিতে বেশি গেলে তো সব অনেক খানার একটা কোনো পদ্য নেই, খামুতে পানির সংকট এবং বিদ্যুতের প্রয়োজন, মোটর দিয়া ঘর বাড়ি ধুইতে হইবে। রাঙ্গামাটিতে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। এখনও কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু এলাকার পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণের সংকট রয়েছে। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে কাজ করছে সেনাবাহিনী এবং বিজিবি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের ও নিখোঁজ রয়েছে 1 জন। খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তিতে রয়েছে অনেকেই। দর্শক, পরিস্থিতি জানাতে ইতোমধ্যে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমেই যাব চট্টগ্রামের সাতকানিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বিপর্যস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বানভাসীরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কি না, কি তথ্য আছে আপনার কাছে? আশার কথা হচ্ছে সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি এবং রোদ উঠেছে সাতকানিয়ায়, যার কারণে পানি কমতে শুরু করেছে গতকাল রাত থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই এখন যে পরিমাণ পানি দেখা যায় তার চেয়ে অন্তত 1 ফিট বেশি পানি ছিল বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন, যার কারণে তারা যেতে পারছেন। এই রাস্তাটিতে এর আগেও হাঁটে চলার করার সুযোগ ছিল না 2 দিন আগেও, সেটি এখন সবাই স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতে পারছেন, যদিও এখন পর্যন্ত মোটামুটি হাঁটুর কিছুটা নিচে পানি রয়েছে। তবে ঘরবাড়ি যেগুলো রয়েছে ভিতরে, সেই ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করায় এই যে আমার সামনে যে আশ্রয়কেন্দ্রটি রয়েছে কেউচিয়া উচ্চ বিদ্যালয়, সেই আশ্রয় কেন্দ্রের মানুষরাও তাদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেও 2টি পরিবার এখান থেকে চলে গেছে এবং তারা বলছেন যেহেতু আসলে ঘরে পানি উঠে গিয়েছিল, থাকার কোনো ব্যবস্থা ছিল না, সেই কারণে তারা আশ্রয় নিয়েছিলেন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন বিদ্যালয়তে যেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেখানে। এখন যেহেতু পানি নেমে গেছে বা সুতরাং বাড়ি ঘরও ঠিক করার বিষয় রয়েছে, সেই ক্ষতিগ্রস্ত আসবাবপত্র, বিছানা চাদর যেগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করার একটা বিষয় রয়েছে, সেই কারণে তারা চলে যাচ্ছেন। পাশাপাশি নিরাপত্তার বিষয় তো রয়েছে। আর ত্রাণ সামগ্রী আসলে যাওয়া শুরু করেছে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন এলাকায়। 17টি ইউনিয়নের প্রায় প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু এটি একটি পুরোটাই প্লাবিত হয়ে গেছে, সেই কারণে পায়ে চলার যেহেতু কোনো ব্যবস্থা নেই, এখন পর্যন্ত গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পানির নিচে, সেই কারণে নৌকা নিয়েই যেতে হচ্ছে এবং যেতে কিছুটা সময় লাগছে, যার কারণে কোনো কোনো এলাকায় ত্রাণ হয়তো একাধিকবার পেয়েছে, আবার কোনো কোনো এলাকায় হয়তো এখন পর্যন্ত পৌঁছায়নি। এমন ঘটনা কিন্তু ঘটেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে
সেনাবাহিনীর সদস্যরাও এসেছেন, তাদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতা তারাও নিয়োজিত রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সংস্থাও তো আছেই। তবে আশা করা হচ্ছে যদি আজকে বৃষ্টি না হয় এবং আজকে আগামীকাল পর্যন্ত দুপুর পর্যন্ত যদি বৃষ্টি না থাকে, যেই পরিস্থিতি সেটি বজায় থাকে, তাহলে হয়তো অনেকটাই নেমে যাবে পানি। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, এবারে প্লাবন পরিস্থিতির খবর জানাতে রাঙামাটিতে যাব। সেখানে রয়েছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আমরা যেটা জানছিলাম রিয়াজের থেকে যে ওখানে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, আপনি রাঙামাটির অবস্থা কেমন দেখছেন এবং দুর্গত এলাকার বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র কেমন? রাঙ্গামাটিতে গত 8 দিন ধরে যে আপনার প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এখানকার যে নির্মাণাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। কয়েক হাজার লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে কিন্তু কোটি কোটি বৃষ্টি হলো, বর্তমানে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার পরিবর্তে রাঙ্গামাটি জেলার যেসব দুর্গম এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি এবং বিলাইছড়ির ফারুয়া, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকজন ছিল, সেখান থেকে পানি নামতে শুরু করেছে। তবে দুইটি উপজেলার মধ্যে পানি নামলেও অন্যান্য উপজেলাগুলো যেমন লংদু, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলীর কিছু কিছু এলাকাতে কিন্তু এখনো অনেক লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া কিন্তু ভারতের মিজোরাম থেকে যে পানির স্রোত কিন্তু পাহাড়ি ঢল কাপ্তাই হ্রদে এসে পড়ছে, যার পরিপ্রেক্ষিতে কাপ্তাই হ্রদে পানি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কাপ্তাই হ্রদের আশেপাশে যেসব বসতিগুলো রয়েছে তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু রাঙ্গামাটি জেলাতে 42টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত লোকজন কিন্তু আশ্রয় নেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি। এই পর্যন্ত প্রায় আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 1.5 শতাধিক লোকজন আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠছে এবং তাদের থেকে দাবি করা হচ্ছে সেখানে যারা রয়েছেন বৃদ্ধ এবং বাচ্চাদেরকে সেখানে খাবার পরিবেশন করা হচ্ছে না বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে। গৌরনদীতে বিএনপির নেতা কর্মীদের নিয়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে জলবায়ু প্রভাবের কারণে অতিবৃষ্টি হচ্ছে, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার সেটা নেই। তিনি জানান, সারা দেশে 25 কোটি গাছ রোপণ করবে সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে গেছেন, সেই কর্মসূচি আবারও বাস্তবায়ন করছে বিএনপির সরকার। তারেক রহমান বলেন, এলাকা ও দেশ সুন্দর করতে গাছ রোপণ ও যত্ন নিতে হবে। পরে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। 41 লাখ পরিবার এই কার্ড পাবেন। আগামী 5 বছরে নির্ধারিত সব পরিবার ফ্যামিলি কার্ড পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছিলেন, আমরাও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আজ আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে বরিশালের গৌরনদীতে যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ, সেই কর্মসূচি শেষ করে তিনি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সরকারি যে কর্মসূচি আমাদের হাতে এসেছে সেখানে বলা হয়েছে যে বেলা 12:30টায় বরিশাল নগরীর কীর্তনখোলার তীরে যে সাগরদী খাল রয়েছে 30 গোড়ান সংলগ্ন, সেই খালের তীরে তিনি বৃক্ষরোপণ করবেন এবং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে গৌরনদী থেকে বরিশাল শহরের দূরত্ব যে সেক্ষেত্রে ঘণ্টাখানেকের মধ্যেই তিনি এই জায়গাটিতে পৌঁছাবেন এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে তিনি নারিকেল গাছ, নিম গাছ সহ বেশ কয়েকটি গাছের চারা রোপণ করবেন এবং এখানের কর্মসূচি শেষে বেলা 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাদের সাথে তিনি মতবিনিময় করবেন এবং সেখানে তারা নেতাকর্মীদের
তাদের কথা শুনবেন, কারণ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান এই প্রথমবারের মতো বরিশাল সফর করছেন। এবং এছাড়া কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণাঞ্চলবাসীর নানা দাবি দাবা রয়েছে। এর মধ্যে প্রধান দাবির মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং সাধারণ মানুষ কিন্তু সেসব ব্যানার নিয়ে আমরা দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। প্রভি। ধন্যবাদ কাউসার আপনাকে। বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম সহ অন্যরা দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা টেলিভিশনের বার্তা প্রধান তৌহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক মিজানুল ইসলাম। একই সাথে দোয়া মোনাজাতে অংশ নেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম সহ সিনিয়র সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা। যমুনা পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। আলোর দিশারি হয়ে পথ দেখিয়েছেন তিনি। ত্যাগ, নিষ্ঠা, শ্রম আর সততার পুঁজিতে গড়ে তুলেছেন শিল্প সাম্রাজ্য। হানাদারের কবল থেকে দেশ মুক্ত করার পর উদ্যোগী হয়েছিলেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। 2020 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য এই শিল্পপতি। রেখে গেছেন তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আর অসংখ্য নিবেদিত প্রাণকর্মী। যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান জানালেন, হাজারো কর্মীর স্বপ্ন এবং কোটি মানুষের আস্থায় অমর হয়ে আছেন নুরুল ইসলাম। দৃষ্টির আড়ালে তিনি অস্তিত্বে দীপ্তমান সদা জাগ্রত অধ্যায়। মৃত্যুবার্ষিকীতে কীর্তিমানের প্রতি অতল শ্রদ্ধা। আমাদের খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি। তিনি প্রজন্মের স্বপ্নদ্রষ্টা, একজন বীর মুক্তিযোদ্ধা। শিল্পখাতকে দিয়েছেন দুহাত উজাড় করে। বিশ্বাস করতেন সাধারণ মানুষের স্বপ্নও বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে লড়েছেন দেশের জন্য। স্বাধীনতার পর সেই লড়াই পরিণত হয় দেশ গঠনের। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উনি দেখতে পেলেন। আইন শৃঙ্খলা একেবারেই নেই, অর্থনীতির চাকা একেবারেই নেই, একদম শূন্য। তখন শিল্পপতি হিসাবে তিনি মিল কারখানা একটার পর একটা করে গেলেন। তিনি এই বেকারত্ব, যারা বেকার তাদের চাকরি নাই, তাদের এই চাকরি দেবার জন্যই তিনি এই মিল কারখানাগুলো করেছিলেন। 1974 সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। ছোট্ট এক উদ্যোগ থেকে গড়ে ওঠে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক। এই যে আজকে যেখানে বসে আছি, যমুনা ফিউচার পার্ক, এটা কি একটা জায়গা ছিল। এখানে মানুষও আসতো না। উনি যখন এখানে একটা শপিং মল করবে বলে যখন করা শুরু করলো, আশেপাশের লোকজন শুধু বলতো উনি কি পাগল, উনি একটা শপিং মল করতেছে, কোটি কোটি টাকা খরচ করে, এখানে কেউ আসবে, এই মলগুলি কি চলবে, ব্যবসা বাণিজ্য কি হবে, উনি আসলে একজন পাগল, এগুলি বলতো। কিন্তু উনি পাগল নয়, উনি ভাবতো যে আমি এটা যদি একটা বিশ্বের মাঝে একটা শপিং মল করতে পারি, পৃথিবীর থেকে অনেক লোক এই শপিং মলে আসবে। শুধু ব্যবসা বাণিজ্য নয়, সমাজ গঠনেও দিশারি হয়েছিলেন এই আলোকবর্তিকা। সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যম গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন। দেশের মানুষের আস্থা আর নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে তারই হাতে গড়া প্রতিষ্ঠান। তারপরে উনি ভাবলেন যে নিপীড়িত, নির্যাতিত, ব্যথিত মানুষদের পাশে কেউ যায় না, সবার কথা উঠে, কিন্তু ওদের কথা যাওয়ার, ওদের গেট পর্যন্ত আসতে পারে না। এদের কথা চিন্তা করে, ভাবনা করে উনি আপনার যুগান্ত পত্রিকাটা সৃষ্টি করেন, পাশাপাশি যমুনা টেলিভিশনও সৃষ্টি করেন। কার জন্য করেছেন? ওনার জন্য? ওনার জন্য না, উনি মানুষের জন্য, জনগণের জন্য। সত্যের জন্য আপোষহীন অবস্থান, কর্মীদের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসাই ছিল নুরুল ইসলামের নেতৃত্বের ভিত্তি। তিনি বিশ্বাস করতেন সাফল্যের প্রকৃত অর্থ
মানুষের কল্যাণ। সালের 13 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমি আজকের এই দিনে তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রত্যেকের কাছে আমি একটা কথা বলি, তার জন্য দোয়া করবেন। কিছু মানুষ চলে গেলেও থেকে যায় তাদের কর্ম সৃষ্টি। স্বপ্ন সারথী নুরুল ইসলাম সেই বাতিঘর, যার আদর্শ ধারণ করে তার দেখানো পথে হাঁটছে প্রতিষ্ঠানের কর্মীরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শিশুসহ প্রাণ হারিয়েছে 6 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। হামাসকে অস্ত্র উৎপাদনের কারখানা আখ্যা দিয়ে রোববার উপত্যকা গাজার সিটিতে ড্রোন হামলা চালায় আইডিএফ। নিহত হয় 4 জন। একই স্থানে ঘণ্টার ব্যবধানে 2 দফায় করা হয় বোমাবর্ষণ। মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে মৃত্যু হয় 9 বছর বয়সী এক শিশুরও। গাজার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলায় মারা যান এক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কার্যকরের পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রায় 1100 প্রাণহানি হয়েছে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় 4,500-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় 17,000। রোববার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্যটি নিশ্চিত করে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বাস্তুচ্যুত প্রায় 20,000 নাগরিক বাস করছেন ক্যাম্পে। তবে ঠিক কত হাজার মানুষ এখনও নিখোঁজ তা স্পষ্ট কোনো তথ্য দেয়নি প্রশাসন। ভূমিকম্পের প্রায় 3 সপ্তাহ পার হতে চলায় আটকা পড়াদের মধ্যে জীবিত উদ্ধারের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবু উদ্ধার অভিযানে কাজ করছে কয়েক হাজার কর্মী। 24 জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এরপর এখন পর্যন্ত 1000-এর বেশি আফটারশক অনুভূত হয়েছে দেশটিতে।